কিন্তু যদি কারোর সম্পদ 4,01,00,000 থেকে 10,00,00,000 টাকার মধ্যে হয়, অথবা তার একাধিক গাড়ি থাকে, একের বেশি গাড়ি থাকে, অথবা বাংলাদেশের যেকোনো প্রান্তে 8,000 স্কয়ার ফিটের উপরে বাড়ি থাকে, বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাকে 10% ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। তার মানে একটু আগে আমি যে অঙ্কটা করাইলাম যে এক ব্যক্তির ইনকাম হচ্ছে 10 লাখ, তাহলে তার ট্যাক্স আসবে 72,500। তো 72,500 যদি কারো ট্যাক্স আসে এবং তার সম্পদ যদি হয় 5 কোটি, তাহলে তার কত টাকা সারচার্জ হবে? কেউ বলতে পারবেন? 10%। 7,250। হ্যাঁ, কারেক্ট, 7,250। আমরা যে অঙ্কটা দিলাম আপনাকে, ওই অঙ্কের সাথে যদি আমি এটুকু জড়াই দিই যে ওই ভদ্রলোকের সম্পদ ছিল 5 কোটি, তার মানে 5 কোটি মানে 4 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে, তার মানে তার সারচার্জ হবে ট্যাক্সের 10%। তার ট্যাক্স যদি আসে 72,500, স্বাভাবিকভাবে সারচার্জ মানে ওয়েল সারচার্জ আসবে আপনার 7,250। তেমনি ভাবে কারোর যদি 20 কোটি টাকা সম্পদ হয় তাহলে 20%। এইভাবে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইলাম। যদি কারোর 5 কোটি হয়, যদি কারোর 15 কোটি হয়, তাহলে ওই যা ট্যাক্স আছে। আপনার ভয়েস শোনা যাচ্ছে না স্যার। আবার সমস্যা। শোনা যাচ্ছে না? ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার। আচ্ছা বলেন, এই যে স্লাইডটা এটা এখন সরে যাবে, কোনো কোশ্চেন? স্যার নেট ওয়েলথের কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতে, বা সারচার্জ কেন দেওয়া হয়? যারা সম্পদশালী তাদেরকে আপনার শুধু আয়ের উপরে আয়কর দিলেই হবে না, তার কাছ থেকে জোরপূর্বক মানে একটা ছাড় সম্পদ বেশি থাকার কারণে একটা মানে এটা ধনী গরিবের বৈষম্য দূর করার একটা মানে প্রচেষ্টা আর কি। এরা এক সময় ছিল আপনার ওয়েল ট্যাক্স অ্যাক্ট 1963, মানে দান কর এই সম্পদ কর আইন ছিল। এইটা এক পর্যায়ে সম্পদ কর আইন উঠে গেছে, উঠে যাওয়ার পরে এখন ওটা আলাদা আইন দরকার নাই, ইনকাম ট্যাক্স এর সাথেই একটা আলাদা একটা সারচার্জ নিয়ে নিলেই কভার আপ হয়ে যায়। বিষয়টা এরকম আর কি। মানে যাদের সম্পদ 4 কোটি টাকার বেশি, তারা শুধু ইনকামের উপরে ইনকাম ট্যাক্স দিলেই মানে হবে না, শেষ হবে না। তাদের অবশ্যই সাথে সম্পদ সারচার্জ, নেট ওয়েলথ মানে হলো তার যা গ্রস ওয়েলথ, এখান থেকে লায়াবিলিটি বাদ দিলে নেট ওয়েলথ হয়, মানে নেট অ্যাসেট সোজা কথা আর কি। মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি সমান সমান নেট অ্যাসেট। ঠিক আছে? স্যার এখানে 20 হ্যাঁ বলেন। স্যার 20% যে ট্যাক্স রেট, একটা আমরা দেখলাম যে 10% ট্যাক্স সারচার্জের ক্ষেত্রে যদি হচ্ছে কারো হাউস প্রপার্টি থাকে 8,000 স্কয়ার ফিট আর অথবা দুইটা মোটর কার থাকে। স্যার এখানে যদি আমাদের কারো মানে কোনো ক্যাশ মানে ক্যাশ 4 কোটি না থাকলেও বা ক্যাশ 10 কোটি না থাকলেও কারো দুইটা মোটর কারের বেশি আছে বা 8,000 স্কয়ার ফিটের চেয়েও মানে একটা হাউস প্রপার্টি না আরো কয়েকটা হাউস প্রপার্টি আছে, সেক্ষেত্রেও কি 10% হবে? ইয়েস, মানে আমি একটা উদাহরণ দিই। যে ভদ্রলোকের অঙ্ক দিলাম আপনাকে, যে 10 লাখ টাকা ইনকাম হলে কত টাকা ট্যাক্স হয়, আপনি বের করে দিলেন যে 72,500 টাকা ট্যাক্স হবে। এখন ধরেন ওই ভদ্রলোকের এবারে নেট ওয়েলথ হচ্ছে 3.5 কোটি, কিন্তু দুইটা গাড়ি আছে তার নিজের নামে, কিন্তু সম্পদ 4 কোটি টাকা এক্সিড করেনি। সেক্ষেত্রে কি তার সারচার্জ দিতে হবে? উত্তর হলো ইয়েস। তার যেহেতু একাধিক গাড়ি আছে, তার সম্পদ 4 কোটি টাকা অতিক্রম না করলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। স্যার গাড়িটা স্যার, যদি স্যার ওই- বিজনেস স্যার ওনার যদি 3টা মোটর কার থাকে সেক্ষেত্রেও 10%? হ্যাঁ, সেক্ষেত্রেও 10, মানে গাড়ি যদি একাধিক গাড়ি থাকে। আচ্ছা, আর হাউস প্রপার্টিও কয়েকটা থাকলে 8,000 স্কয়ার ফিটে সেক্ষেত্রেও 10%? তাইলে মানে টু ওনারশিপ অফ ওনারশিপ আর কি লেখা যায় যে মানে দুইটা একাধিক গাড়ি, মোর দ্যান ওয়ান মোটর কার
ownership of more than one motor car হয়ে গেল। আর মোটর কার আর হাউস প্রপার্টি এর নেট যদি 10 কোটি এর বেশি হয় তাহলেও 10%। না, এই যে যেটা দেখাচ্ছি এটা কি আপনি দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন তো নাকি এটা? স্যার স্লাইডটা আসছে। হ্যাঁ ঠিক আছে, না ওই আপনার কথায় আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনি আমাকে একটা কোশ্চেন করছেন যে 2টা গাড়ি থাকলে স্যার বুঝলাম যে 10%, যদি কারো 3টা গাড়ি থাকে তাও কি 10%? এই জন্য আপনার কথার ভিত্তিতে আমি লাইনটা চেঞ্জ করে দিচ্ছি। ওনারশিপ অফ মোর দ্যান ওয়ান মোটর কার, দেখছেন? কোয়েশ্চেনটা আমি করেছিলাম। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ কি বললেন জানি আমি মাত্র, না কি বললেন বুঝি নাই। স্যার হাউস প্রপার্টি এর নেট যদি 10 কোটি এর বেশি হয় তাহলেও কি 10%? না আপনি একটা উদাহরণ দেন আমাকে, তাহলে আমি বলে দিতে পারি। মানে আমি তো উদাহরণ দিয়ে কথা বলি। মানে স্যার ক্যাশ 4 কোটি এর কম আছে কিন্তু হাউস না 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 ক্যাশ না, আপনি ক্যাশ ক্যাশ করতেছেন কেন? আপনি বলবেন নিট সম্পদ, নিট সম্পদ, বা যদি ইংলিশে বলেন আপনি বলবেন নেট ওয়েলথ। খালি ক্যাশ না তো, তার ক্যাশ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সোনা দানা আছে, কত কিছু আছে, ফার্নিচার আছে। ক্যাশ ক্যাশ করেন কেন? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। এখন ঠিক মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, বলেন কোশ্চেনটা বলেন। না স্যার আমি ভাবছিলাম যে এটা 4 কোটি যেটা ক্যাশ ছিল ওয়েলথ চেক খেয়াল করিনি। ক্যাশ না, না এখন কথা হলো যে কারোর যদি ধরেন 50 কোটি টাকার সম্পদ হয়, কিন্তু তার গাড়ি আছে একটা, গাড়ি একাধিক গাড়ি নাই, অথবা একাধিক গাড়ি আছে, তাহলে কি হবে? 50 কোটি টাকার সম্পদ হলে তার তো 30% চলে যাবে, তার তো আর ওইগুলোর দিকে তাকাইতে হবে না। বুঝতে স্যার এখন কোম্পানির ট্যাক্স রেট কি? আমরা তো এতক্ষণ ধরে যে স্ল্যাব রেটটা দেখলাম, আপনারা শিখলেন কিভাবে 10 লাখ টাকার উপরে ট্যাক্স বের করতে হয়। ওই স্ল্যাব রেট কার কার ক্ষেত্রে প্রযোজ্য এটা কি জানেন? আমি বলে রাখি, ওই যে স্ল্যাব রেট, আমরা ওটাকে স্ল্যাব রেট বলি। স্ল্যাব মানে ধাপে ধাপে ট্যাক্সের রেটটা বাড়ে, মানে এক রেট না। ওই রেট লিখে রাখতে পারেন, ওই রেট হলো ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। শুধু এই 3 ক্যাটাগরির ট্যাক্স পেয়ারের জন্য ওই স্ল্যাব রেটটা ব্যবহৃত হয়। লিখে রাখেন যে ওই যে স্ল্যাব রেট যেটা ধাপে ধাপে বাড়ে, সেটা ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং সিএ পার্টনারশিপ ফার্ম। তো সিএ ফার্ম বাংলাদেশে অনেকগুলো পার্টনারশিপ ফার্ম আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হলো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, বাংলা হচ্ছে হিন্দু অবিভক্ত পরিবার। এদের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য আপনার চোখের সামনে এখন বাকি যদি লিস্টেড কোম্পানি হয়, শেয়ার বাজারে লিস্টেড পাবলিকলি ট্রেডেড কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 20% অথবা 22.5% অথবা 25%, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। কন্ডিশন গুলো দেখাবো আপনাকে। স্যার আগের একটা লয়ে আমি জানতাম রেসিডেন্ট নন রেসিডেন্টের রেটের মধ্যে ডিফারেন্স আছে, এখানে কি সেটা আছে স্যার? ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি স্যার, ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট নন রেসিডেন্ট আর কি, বাংলাদেশের রেসিডেন্ট নন হ্যাঁ আছে আছে আছে। সেটা হলো যে নন রেসিডেন্ট যারা ফরেনার, তাদের ট্যাক্স রেট হচ্ছে ডাইরেক্ট 30%, মানে তারা স্ল্যাব রেটের বেনিফিটটা পায় না। কিন্তু নন রেসিডেন্ট যদি বাংলাদেশি হয়, তারা ওই স্ল্যাব রেটের বেনিফিটটা পায়। আচ্ছা এখন দেখেন যে কোম্পানির ট্যাক্স রেট কি। কোম্পানি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, অথবা যদি অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন হয়,
তাদের ট্যাক্স রেট হচ্ছে 27.5 বা 30, ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। সেটা পরের স্লাইডে আমি কন্ডিশন দেখাবো যে কন্ডিশন মানলে 27.5, কন্ডিশন না মানলে 30। তারপরে ওয়ান ম্যান কোম্পানি, মানে এক মালিকি মানে কোম্পানি, একটা কোম্পানি লিমিটেড কোম্পানি, এটা আপনার আরজিসি তে রেজিস্টার্ড, কিন্তু শেয়ার হোল্ডার ডাইরেক্টর একজন। এটা সম্ভব, এটা কোম্পানি আইনেও চেঞ্জটা আসছে। তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 22.5 অথবা 25। তারপরে দেখেন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান যেটা শেয়ার বাজারে লিস্টেড, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আর যেগুলো নন লিস্টেড বা বিদেশি ব্যাংক, তাদের ট্যাক্স রেট হচ্ছে 40। আর মার্চেন্ট ব্যাংক হচ্ছে যারা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, অর্থাৎ সিকিউরিটি হাউস গুলো, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5, ইরেসপেক্টিভ অফ লিস্টেড অর নন লিস্টেড। তারপরে মোবাইল ফোন কোম্পানি হচ্ছে আপনার 40 or 45। যদি লিস্টেড হয় তাহলে 40, আর লিস্টেড না হলে 45। যেমন আপনার গ্রামীণ ফোন এবং রবি, এদের ট্যাক্স রেট হচ্ছে 40, আর বাংলা লিংকের ট্যাক্স রেট হচ্ছে 45, কারণ বাংলা লিংক এখনো শেয়ার বাজারে লিস্টেড না তাদের শেয়ারটা। আর টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ বিড়ি, সিগারেট, গুড়, জর্দা, এগুলো যারা তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, সে ব্যক্তি হোক, কোম্পানি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, পরিবার মিলে, তার ট্যাক্স রেট হচ্ছে 47.5%। মানে 45% হচ্ছে ট্যাক্স, আর 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ, একই ইনকামের উপর। তো ডাইরেক্ট 47.5 বললেও একই কথা, কিন্তু এখানে একটু ভাগ করে করা আর কি। এই এখন আপনি দেখেন, যদি আপনি মানে এইটা দেখার পরে আপনি বলেন আমাকে যে কোনো কোশ্চেন আছে কিনা বা আপনি করতে চান। স্যার ডেভেলপার ফর্ম্যাটটা বুঝে নেন। হ্যাঁ, কোনটা? ডেভেলপার ফর্ম্যাটটা। একটু দাঁড়ান। না, এখানে একটু টাইপ করে ওইটা বসায় দিলাম আর কি। মার্চেন্ট ব্যাংক, তো মার্চেন্ট ব্যাংকের উপরে ব্র্যাকেটে আমি এখন লিখে দিলাম যে ইরেসপেক্টিভ অফ লিস্টেড অর নন লিস্টেড। মানে মার্চেন্ট ব্যাংক যেগুলো শেয়ার সিকিউরিটি হাউস, শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, তো সেগুলো লিস্টেড হোক আর নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আচ্ছা, এখন আপনি বলেন কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি একটা অঙ্ক দেবো এখান থেকে। স্যার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 20% না 22.5% না 25%, এটা কিভাবে বোঝা যাবে? এটা আমি বুঝাবো এই পরের স্লাইডে, ওগুলো আছে সম্ভবত পরের স্লাইডে। স্যার কোম্পানি যদি নন রেসিডেন্ট হয়? আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, সেটা হলো আমি দুইটা কোশ্চেনের উত্তর দিতেছি, দুইটা কোশ্চেনই শুনছি। এই লিস্টেড এটা এখানে না, এটা আমাকে অন্য একটা মানে স্লাইড টানে দেখাইতে হবে। শুধু এইখানে এইটুকু দেখে রাখেন যে লিস্টেড কোম্পানি যেগুলো শেয়ার বাজারে, তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 20 অর মানে 22.5 অর 25, ডিপেন্ড করে, কিছু কন্ডিশন আছে। ওই কন্ডিশন গুলো তারা মানলো কি মানলো না তার উপরে ডিপেন্ড করে। আবার নন লিস্টেড কোম্পানি যেগুলো মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদেরও একই ঘটনা, 27.5 বা 30। ওই দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন দুইটা মানলে 27, না মানলে 30। এগুলো আমরা পরবর্তীতে আরো যেগুলো পড়াশোনা হবে সেখানে আপনি পাবেন এটা। আর যদি আজকেই দেখতে চান যে কি হলে 27.5, কি হলে 30, তাহলে আমাকে আবার এটা বন্ধ করে ওই অন্য একটা চালাইতে হবে। হ্যাঁ, 37 লক্ষ টাকার বেশি, কোনো একটা সিঙ্গেল ট্রানজেকশন 5 লাখ টাকার বেশি, আর হলো সমস্ত রিসিট তাদের অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হতে হবে, 100% প্রাপ্তি। এরকম দুইটা কন্ডিশন আছে, ওই দুইটা কন্ডিশন ফুলফিল করলে 27.5, আর কন্ডিশন ফুলফিল না করলে 30। এই আর কি।
স্যার মোবাইল ফোন কোম্পানি বলতে তো শুধু টেলিকমিউনিকেশনস কোম্পানি বোঝানো হচ্ছে তাই না? অবশ্যই। তাহলে এটা ক্লিয়ার? কোম্পানি যদি নন রেসিডেন্ট হয় তখন কি দাঁড়ায়? ও, নন রেসিডেন্টের একটা কথা বলছেন। নন রেসিডেন্ট কোম্পানির কোনো আলাদা ট্যাক্স রেট নাই। নন রেসিডেন্ট যদি হয় তাকে আমার ফেলাইতে হবে 1 নাম্বার বা 2 নাম্বারের মধ্যে। নন রেসিডেন্ট কোম্পানির কোনো আলাদা ট্যাক্স রেট নাই। বুঝছি স্যার। তাহলে বলতে পারেন যে নন রেসিডেন্ট কোম্পানিকে আমরা কত পার্সেন্ট রেটে ট্যাক্স করব? নন রেসিডেন্ট কোম্পানিকে আমি 1 নাম্বার বা 2 নাম্বারে ফেলাবো, তারপরে তাকে ট্যাক্স করব। নন রেসিডেন্ট যেমন বাটা শু কোম্পানি নন রেসিডেন্ট, তো বাটা শু কোম্পানির শেয়ার বাজারে তো লিস্টেড, তাইলেও তার ট্যাক্স রেট হবে 22.5 বা 20, যেটাই হোক না কেন সেটা হবে। আবার যদি নন রেসিডেন্ট কোম্পানি কিন্তু শেয়ার বাজারে লিস্টেড না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 27.5 বা 30 হবে। বুঝতে পারছেন? সুতরাং একটা কথা বলি আপনাকে, অনিবাসী কোম্পানি বা নন রেসিডেন্ট কোম্পানির আলাদা কোনো ট্যাক্স রেট আছে কি নাই? উত্তর হলো নাই। তাহলে না থাকলে আমি কোন রেটে তাকে ট্যাক্স করব? ওই যে 1 নাম্বার বা 2 নাম্বারে ফেলাইয়া জবাই করব। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? তাহলে এইটার একটা ছবি তোলেন। জি স্যার। একটা মানে একটা অঙ্ক দেবো এখন এইটার উপরে ভিত্তি করে। কলমটা তুললে হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরেন এক ভদ্রলোকের নাম মিস্টার কাউস মিয়া। সে হলো টোবাকো ম্যানুফ্যাকচারার। এই অঙ্কটা করেন। এই অঙ্কটা করে আমাকে বলেন। সেটা হলো এক ভদ্রলোকের অঙ্ক দিচ্ছি, তার নাম হলো কাউস মিয়া, সে হাকিমপুরি জর্দার মালিক, সে ব্যক্তি। এখন তার এবারে জর্দা উৎপাদন থেকে তার এবারে ইনকাম হয়েছে 1 কোটি টাকা, আর তার সম্পদ আছে 5 কোটি। তাইলে মিস্টার কাউস মিয়াকে কত টাকা ট্যাক্স এবং কত টাকা সারচার্জ দিতে হবে আপনাদের মধ্যে কে বলতে পারবেন? স্যার ইনকামের উপর ট্যাক্স দেওয়া লাগবে এই 47,50,000। আর নেট ওয়েলথের উপর আসবে হচ্ছে তার 10%, 47 এই আপনার 4,75,000। মানে সবাই একমত কিনা দেখেন। না স্যার, ট্যাক্স দিতে হবে হচ্ছে 45 লক্ষ, আর সারচার্জ দিতে হবে হচ্ছে 2,50,000, টোটাল 47,50,000।
আর ওয়েলথের উপর কোনো প্রকার সারচার্জ দিতে হবে না, যেহেতু সারচার্জ দিতে হবে 10%। 1 crore 10%। 1 crore 10% না ভাই, এটা হচ্ছে যে যেটা ট্যাক্স আসছে ট্যাক্সের 10%, যে ট্যাক্স লাইবিলিটি আসছে ওটার 10%। স্যার আমার মনে হয় যেটা এটাতে ইন্ডিভিজুয়াল তো Total স্ল্যাব রেটে 7 যাবে। ওয়েলথের উপর আসবে 1 কোটি ইনকামের উপরে 45% হচ্ছে যে 4,50,000 45% প্লাস হচ্ছে 2% হচ্ছে যে একটা চার্জ আসবে, ওই যে যারা বিড়ি বিক্রি করে তাদের আবার একটা 2% একটা আলাদা, 2.5% একটা আলাদা কি আছে, একটা চার্জ আছে, যে স্ল্যাবের মধ্যে ছিল, ওই যে চার্টের মধ্যে ছিল। তো টোটাল হচ্ছে যে 47.5% ক্যালকুলেট করা লাগবে। আর কেউ? স্যার টোটাল 97,50,000 টাকা আসবে। টোটাল না 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 স্যার, ট্যাক্স আসবে হচ্ছে 45 লক্ষ আর সারচার্জ আসবে হচ্ছে 7,25,000 টোটাল, এই যে ওয়েলথের জন্য এবং এই যে ইনকামের জন্য। ইনকামের 2.5% সারচার্জ আর নেট ওয়েলথের 10% সারচার্জ হচ্ছে ওই আগের ইনকামের ট্যাক্সের উপর। আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা করে দিই। অ্যান্সার আপনারা যা বলছেন ওইটাই। জি স্যার। 1 নাম্বার ট্যাক্স সমান সমান 1 কোটি ইন্টু 45% সমান সমান 45 লাখ। 2 নাম্বার ইনকাম সারচার্জ সমান সমান 1 কোটির উপরে এটা 1 কোটি টাকা তার ইনকাম, এর 2.5% সমান সমান 2.5 লাখ। 2.5 লাখ। 3 নাম্বার ওয়েল সারচার্জ ট্যাক্সের 10%। কত? 52 লক্ষ। কত? 52,25,000। 25 পাইলেন তুই আবার? 52 লক্ষ আসছে স্যার। 2 লাখ স্যার। আপনাদের কি কারোর 52 লক্ষ হয়েছিল? না স্যার হয় নাই। জি স্যার 52 লাখ আসছে। তো বলেন নাই তো, কেউ তো 52 লাখ শুনি নাই কারোর মুখে। একই ইনকামের উপরে 45% হচ্ছে ট্যাক্স, 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ। 1 কোটি টাকার 2.5% 2.5 লাখ টাকা, তার মানে ট্যাক্স এবং ইনকাম সারচার্জ মিলে আসে 47.5 লক্ষ টাকা। এখন আসবে ওয়েলথ সারচার্জ 10%। 10% অফ হোয়াট? 10% অফ ট্যাক্স। ট্যাক্স কত? 45 লাখ। 45 লাখে 10% আসে কত? 4.5 লাখ। তাহলে সব মিলে তার কত হবে? 52 লাখ টাকা। এই লোকটা 1 কোটি টাকা আয় করছে, সরকার তার কাছ থেকে চুইসা নিবে 52 লাখ টাকা, অর্ধেকের বেশি। বুঝতে পারছেন? এই জন্যই মিস্টার কাউস মিয়া বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এত বড় বড় মহারথী থাকতে কোথাকার কোন কাউস মিয়া পুরান ঢাকার পাতলা খান লেনে থাকে। সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা। কেন? সে একটা খারাপ জিনিস বানায়। কি বানায়? হাকিমপুরি জর্দা, যেটা নর্থ বেঙ্গলে প্রচুর মানুষ খায়। এবং একটা অবাক করা কাণ্ড, সে ব্যক্তি, সে কিন্তু ব্যক্তি, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে কোম্পানিকে।
মানে সে কিন্তু মানে ব্যক্তি হয়েও মানে সে ব্যক্তির রেট ব্যক্তির স্ল্যাব রেট মানে তার বেলায় কাজ করবে না। কিন্তু এই কাউসমিয়ার যদি হাকিমপুরি জর্দার যে ইনকাম এর পাশাপাশি তার যদি বাড়ি ভাড়া ইনকাম থাকে ওইটার উপরে হবে স্ল্যাব। কিন্তু যেহেতু টোবাকো সামগ্রী তৈরি করে এটার উপরে ডাইরেক্ট। তাহলে কি টোবাকো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে পার্সোনাল ইনকামের উপরে টোবাকোর ওই 45% ধরতে হবে, স্ল্যাব না ধরে? কি বুঝি নাকি? যদি টোবাকো ম্যানুফ্যাকচারিং থেকে পার্সোনাল ইনকাম হয় তাহলে সেই পার্সোনাল ইনকামের উপর স্ল্যাব না ধরে আমি টোবাকো ম্যানুফ্যাকচারিং এর যেই 45% আছে সেটাই কি ধরবো? আপনার এই আমি যে অ্যান্সার করে দিলাম এতে আপনার কি মনে হয়? স্যার ওইটাই ধরতে হবে আর কি। কি মনে হয় কি আপনার? স্যার ওইটাই 45%ই ধরতে হবে। এখন তাইলে ওইটা যে লেখাটা ওখানে লেখা ছিল, যারা তামাক জাতীয় পণ্য উৎপাদন করিবে সে ব্যক্তি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, কোম্পানি হোক, তাহাকে 45% রেটে ডাইরেক্ট ট্যাক্স দিতে হইবে। এটা লেখা ছিল ওখানে। আমি আবার লেখাটা আনতে পারি ফিরে আনবো? জি স্যার, আনলে ভালো হয়। এখন কারণ আপনারা তো বলছিলাম একটা ছবি তোলেন নাই আপনি? এটার ছবি তুলতে বলছিলাম, ছবি তুলতে বইলেই আমি অঙ্ক দিছি। জি স্যার, ছবি তুলেছে। তুললে তো ওখানে লেখা আছে যে টোবাকো একদম সবার নিচে টোবাকো সামগ্রী যারা তৈরি করবে, টোবাকো ম্যানুফ্যাকচারিং আইদার কোম্পানি অর ফার্ম অর ইন্ডিভিজুয়াল whoever may be. স্যার, টোবাকো কোম্পানির ক্ষেত্রে কি রেসিডেন্ট নন রেসিডেন্টের কোনো ব্যাপার আছে? না, নন রেসিডেন্ট রেসিডেন্টের কোনো ব্যাপার নেই। টোবাকো সামগ্রী যদি তৈরি করে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, আকিস বিড়ি, সবার এই একই রেট 45 প্লাস আড়াই। সে লিস্টেড হোক নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না। যেমন আপনাকে বলি, ব্রিটিশ আমেরিকান কোম্পানি কিন্তু লিস্টেড, বুঝতে পারছেন? কিন্তু কাজ হবে কি, লিস্টেড হলে সে কিন্তু আর এক নম্বরে থাকতে পারতেছে না, সে সবার শেষে। এই আর কি। আচ্ছা, তো স্যার এর আগের পার্টটা আমি মিস করেছি স্যার, হচ্ছে নেট ওয়েলথ 4 করোড়, ওইটা আমি মিস করেছি স্যার। এখন কি করব বুঝতে পারতেছি না আর কি বাকি সিকোয়েন্সটা। মিস করছেন মানে? মানে কারেন্ট চলে গেছিল, আমি ওয়াইফাই থেকে ফোনে ডাটা সুইচ করতে করতে ওই নেট ওয়েলথের পার্টটা মিস করে গেছি, বুঝতে পারতেছি না এখন। সারচার্জ জিনিসটা বুঝতে পারতেছি না, আবার ওই যে 4 করোড়, তারপর আর কি কি যেন ছিল ওইগুলো বুঝতে পারতেছি। এই যে আপনার জন্য আবার ফিরে নিয়ে আসছি, দেখেন। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে এইখানে দেখেন যে কিছু এটাই লাস্ট স্লাইড। আপনার টিআইএন কিন্তু এখন 12 ডিজিটের টিআইএন হয়েছে, এটা একটা যুগান্তকারী পরিবর্তন। উইথহোল্ডিং ট্যাক্স যেটা টিডিএস এর অনেক এক্সপেনশন হয়েছে, ট্যাক্স অ্যাসেসমেন্ট সিম্পলিফাই হয়েছে। এখন সেলফ অ্যাসেসমেন্টে সবাই রিটার্ন দাখিল করতে পারে, বুঝতে পারছেন? অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখন একটু কারেকশন ছিল। সেটা হলো যে 3 নাম্বার যেটা সি নাম্বার, সেটা হলো এখন থেকে আপনার সেলফ অ্যাসেসমেন্টই সবাই রিটার্ন দাখিল করতে পারে। এটাও একটা বড় ধরনের চেঞ্জ, বড় ধরনের একটা মানে কি বলে রিফর্ম। এগুলো আমরা আস্তে আস্তে আমরা সবই পাবো আর কি, অনলাইনে রিটার্ন সাবমিট করা সম্ভব ইত্যাদি।
আচ্ছা, যাই হোক, একটা প্রেজেন্টেশন শেষ করলাম। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, আর যদি না থাকে তাহলে আমি ওই আর একটা ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার আপনাকে দেখাবো বলছিলাম, এটা দেখাবো এখন। যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? জি স্যার, শুরু করতে পারেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখেন, এই যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার, এটার ক্ষেত্রে পার্থক্য কি? এই যে ইনকাম ইয়ার ইউজুয়ালি ফিনান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের আগেরটাই হচ্ছে ইনকাম ইয়ার, মানে আয় বর্ষ। তো এখন আয় বর্ষ যেখানে আসছে সেটা হলো 2015 ধারায়। দেখেন, কারেকশন ছিল, এটা করে ফেললাম। সেটা হলো 2015 ধারা অনুযায়ী নতুন যে আয়কর আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, তার 2015 ধারা অনুযায়ী ইনকাম ইয়ার ইজ ইউজুয়ালি দ্য ফিনান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। একটা অ্যাসেসমেন্ট ইয়ারও ফিনান্সিয়াল ইয়ার। কিন্তু ব্যাংক, বীমা এবং 2 নাম্বার ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে অবভিয়াসলি ক্যালেন্ডার ইয়ার, ইংলিশ ক্যালেন্ডার ইয়ার, মানে জানুয়ারি টু ডিসেম্বর। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো বিদেশি কোম্পানির ক্ষেত্রে আপনার বিদেশের যে কোম্পানিগুলোর বাংলাদেশে যে ব্রাঞ্চ অফিস বা লিয়েজ অফিস থাকে, সেখানে ইউজুয়ালি বিদেশে যা বাংলাদেশেও তা। এই এটা হলো মানে প্রথম কথা হলো যে ইনকাম ইয়ার অবভিয়াসলি বি দা ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। নাম্বার 3, বিদেশি কোম্পানি, বিদেশি কোম্পানির ক্ষেত্রে বিদেশে যা এখানেও তা। বিদেশি মানে ইন্ডিয়ান কোম্পানি যেগুলো বাংলাদেশে আছে, তাদের ইনকাম ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ। ইন্ডিয়াতে যেহেতু এপ্রিল টু মার্চ, বাংলাদেশেও এপ্রিল টু মার্চ, নতুবা তারা কম্বাইন গ্লোবাল অ্যাকাউন্টস করতে পারবে না। সারা পৃথিবী ব্যাপী তাদের ছড়ানো ছিটানো যত মানে অফিস আছে, কি বলে, কোম্পানি আছে, ব্রাঞ্চ অফিস আছে, এগুলো যদি কম্বাইন কনসলিডেটেড ব্যালেন্স শিট, কনসলিডেটেড অ্যাকাউন্টস করতে চায়, তাহলে যদি এক একটা এক ইয়ারের হয় তাহলে পারবে না। এই কারণে 3 নম্বরে বলছে যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে যে অফিস, এই ব্রাঞ্চ অফিস বা লিয়েজ অফিস, তাদের ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে তাদের মানে চয়েস অনুযায়ী। তারা যেটা চাবে সেটা ডিসিডির কাছে অ্যাপ্রোচ করলে ডিসিডি সেটা মেনে নিবে। এটা হলো 3 নাম্বার। আর 4 নম্বরে বলছে যে ইনকাম ইয়ার 12 মাসের কমেও হতে পারে, কিন্তু কখনো 12 মাসের বেশিতে হবে না। বলতে পারেন যে 12 মাসের কমে কিভাবে হয়? ওই যে আপনাদের মধ্যে থেকে একজন উদাহরণ দিচ্ছে যে স্যার, ছেলেটা চাকরিতে জয়েন করছে 1 জানুয়ারি, এর আগে ছিল ছাত্র, সি এর ছাত্র। তো তাহলে তার প্রথম ইনকাম ইয়ারটা কি হবে? প্রথম ইনকামটা 6 মাসের হবে, কারণ 6 মাসেও বছর হতে পারে, 12 মাসের কমেও বছর হতে পারে, কিন্তু 12 মাসের বেশিতে কখনো বছর হবে না। তারপরে কেউ বাংলাদেশ ছেড়ে চলে গেল, কেউ মারা গেল, এই সমস্ত সিচুয়েশনে আসলে 12 মাসের কমে ইনকাম ইয়ার হতে পারে। এটা হলো ইনকাম ইয়ার। এখন আসেন অ্যাসেসমেন্ট ইয়ার। স্যার, হ্যাঁ বলেন। স্যার নন রেসিডেন্ট শিপিংটাকে একটু বোঝাবেন? নন রেসিডেন্ট শিপিং না, এটা এখন বোঝাবো। নন রেসিডেন্ট শিপিং মানে হলো বিদেশি পতাকাবাহী জাহাজ যেগুলো চিটাগাং এর পোর্টে ছেড়ে যায়। ধরেন সিঙ্গাপুর থেকে আসছে, আবার বাংলাদেশে মাল লোড করে চলে যাচ্ছে, মানে ওই জাহাজে বিদেশি পতাকা, যে দেশের জাহাজ সেই দেশের পতাকা ওড়ে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন,
অ্যাসেসমেন্ট ইয়ার যেটা বলা হচ্ছে, অ্যাসেসমেন্ট ইয়ার হলো একটা ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে একটা অ্যাসেসমেন্ট ইয়ার। তো এবং এটা শুরু হয় 1 জুলাই, শেষ হয় 30 জুন। এবং এই যে লেখা আছে, অ্যাসেসমেন্ট ইয়ার means the period of 12 months commencing on the first day of July every year. এবং এটা সেকশন 2 সাবসেকশন 24 এ একটা ডেফিনিশন আছে বর্তমান আইনের, সেইখান থেকে। এখন দেখেন এক্সাম্পল, যে from the following example we can see how to find out the assessment year and tax day. ট্যাক্স ডে কথাটা তো পড়ানো হয়নি, এটা আজকে সম্ভব না। আজকে শুধু আপনি প্রথম 3টা কলাম দেখেন, তারপরে ওইটা যেদিন আমরা রিটার্ন করাবো সেদিন আপনি বুঝতে পারবেন। প্রথম 3টা একটু দেখেন, প্রথম 3টা কলাম, যে ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার কখন শেষ হলে তার ইনকাম ইয়ারটা কি হবে এবং করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে। কি কোনো কোশ্চেন? কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা? শোনেন, একটা কথা বলি, ইনকাম ইয়ার যখনই শেষ হোক তার পরবর্তী 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে। এবং সেই পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ার 1 দিন পরেও হইতে পারে, 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে। আমার যখন বছর শেষ হলো, আমার যখন আয় বর্ষ শেষ হলো, তার পরবর্তী 1 জুলাই, সেটা মানে আগামী দিন থেকেও হতে পারে, 9 মাস পর থেকেও হতে পারে, 6 মাস পর থেকেও হতে পারে, সে যখন হয় হোক, 1 জুলাই না আসলে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমরা অ্যাসেসমেন্ট করতে পুরো একটা কি বছর লাগাবো? না just মানে অ্যাসেসমেন্ট করতে পুরো বছর লাগে না। অ্যাসেসমেন্ট তো ডিসিডি হয়তো একদিনই করে ফেলতে পারে, সেটা হলো অ্যাসেসমেন্ট। কিন্তু অ্যাসেসমেন্টটা কোন বছরে করা হচ্ছে সেইটাকে মেইন করছে এখানে। স্যার একদম লাস্টেরটাতে যদি আমরা দেখি, এই যে এখানে ইনকাম ইয়ারটা শেষ হচ্ছে 31 জুলাই। আপনি বলেছেন যে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হচ্ছে যখন ইনকাম ইয়ার শেষ হয় পরবর্তী জুলাই 1 জুলাই। 1 জুলাই। রাইট। আপনি দেখেন, এই যে 31 জুলাই 2023 শেষ হলো, এর পরবর্তী 1 জুলাই আসবে 11.5 মাস পরে। জি 11.5 না, 11 মাস পরে আসবে, 11 মাস পরে। খেয়াল করছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 11 মাস পরে আসুক। আমার 1 জুলাই আসতে হবে, আমার যখন আমার হলো সারা, তোমার হলো শুরু। কারো শুরু হয় পরের দিন, কারো শুরু হয় 11 মাস পরে। কিন্তু 1 জুলাই না আসলে আর বছর শুরু হবে না, অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে না। এই জিনিসটাই তো দেখাচ্ছি আপনাকে। স্যার ট্যাক্স ডে কিভাবে নির্ধারণ করা হবে? ওটা আজকে না, ওটা আজকের ক্লাসে আপনার মাথায় এত কিছু ঢুকবে না। বুঝছেন? এই যে দেখেন, জেনারেলি ইনকাম ইজ ট্যাক্সড ইন দ্য সাবসিকুয়েন্ট ইয়ার টু দ্য ইনকাম ইয়ার। নরমালি যে বছর ইনকাম ইয়ার তার পরের বছরে ট্যাক্স করা হয়, বাট ইন সার্টেন কেসেস
to protect the revenue, the income is taxed in the year of earning itself. যে বছরে আয় করা হয় সেই বছরই ট্যাক্স করা হয় সরকারের রেভিনিউটাকে প্রোটেক্ট করার জন্য। Thus, in those cases, the assessment year and income year may be the same. The exceptions to the normal rule of assessment year are discussed as under. যেমন income of discontinued business. একশো একানব্বই হবে। মানে একটা কেউ বন্ধ করে দিলে তার ইমিডিয়েটলি তার অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে। মানে এটা আগামী বছরের 1 জুলাই আসবে তার জন্য বসে থাকলে এরা খুঁজে পাওয়া যাবে। এই জন্য এটার নাম হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। তারপরে পার্সন লিভিং বাংলাদেশ, যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায় তাহলে তার যে একটা জরুরি ভিত্তিতে অ্যাসেসমেন্ট করতে হবে সেটা হলো 193। বুঝতে পারছেন? নন রেসিডেন্টশিপ দিলাম, কারেকশন গুলো করে ফেললাম। মানে ওগুলো আগের আইনে ছিল তো বলে কি provide the taxation on the income of residentship in non resident এখানে আরো কারেকশন আছে স্যার, এই যে 3 নম্বরে। জি 3 নাম্বার ওইটাই দেখতেছি যে 102 এর 2 এর জায়গায় কি লিখবো দেখতেছি। স্যার আমাদেরকে অ্যাড গুলো কি স্যার মুখস্থ করা লাগবে না? কোনগুলো? স্যার আইনগুলো, ল গুলো যতখানি পারেন আর কি। আপনাদের এটা তো প্রিলিমিনারি, আপনাদের এই সেকশন গুলো মুখস্থ করতে হবে না, কিন্তু বেসিক জিনিসটা লাগবে, বেসিক জিনিসটা মুখস্থ করতে হবে। মানে মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে আপনার এই যে যেটুকু দেখাচ্ছি ইনকাম ইয়ার বলতে কি বোঝায়, এই জিনিসটা যদি আপনি রপ্ত করতে পারেন। এখন ধরেন আপনাকে একটা এমসিকিউ আসলো এখান থেকে, আপনি কি করবেন? আমি আপনাকে এমসিকিউ দিলাম যে একটা কোম্পানির যদি ইনকাম ইয়ার হয় 1/10/2021 থেকে 30/9/2022, মানে 2 নাম্বারটা, তাহলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? আপনি কি লিখবেন? 2023-24 মানে কি জানেন? 2023 এর 1 জুলাই থেকে 2024 এর 30 জুন পর্যন্ত। জি স্যার। এই আর কি। সুতরাং আপনি যদি এই ফর্মুলাটা যে শিখলেন যে ইনকাম ইয়ার কখন শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার কখন শুরু হবে, অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে, এটা তো এখন আপনি বুঝতে পারলেন, তাই না? আর ইনকাম ইয়ার আর একটা নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার। এই ইনকাম ইয়ার কি হতে পারে সেটা এখানে লেখা আছে যে আমাদের দেশের যত প্রাইভেট লিমিটেড কোম্পানি। একটা কথা ছিল বলেন স্যার, কি বলে যে যদি আমরা 2021-22 অ্যাকাউন্টস করি সেক্ষেত্রে কি 23-24 আমরা অ্যাসেসমেন্ট ইয়ার ধরবো? না,
সেটা কেন দেবো? আপনার অ্যাকাউন্টিং এর একটা কি আমাকে বলেন, আমি আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে দিই। স্যার অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 21-22 2021-22 হ্যাঁ 2021-22 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয়, সরি ইনকাম ইয়ার হয়, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 22-23। এটা তো কমন সেন্স। কি বোঝেন নাই? স্যার বুঝেছি। আজকে এই পর্যন্তই থাক। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলেন। ভাই মুখোমুখি বৃষ্টি হচ্ছে। স্যার আমার একটু স্যার কথা ছিল স্যার। বলেন যার যত কথা এখন। স্যার আমি স্যার সি এর পাশাপাশি স্যার সিএম এ তো এডমিশন আছে। তো আমাদের এই যে সামনে একটা পরীক্ষা আছে স্যার 25 তারিখ থেকে। তো আমি হচ্ছে পরীক্ষাটা ট্যাক্সেশন পরীক্ষাটা দিব আর কি, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। তো আমাদেরকে ওখানে আপনার ওই যে নতুন ট্যাক্স আইনটা ফলো করে হচ্ছে ম্যাথ করা লাগবে, বাট আমরা তো এখনো কোনো মেটেরিয়াল পাই নাই। আর আমার ওই বাংলা একটা পড়তে আসলে একটু প্রবলেম হচ্ছিল, যে এটার সাথে আমরা মানে ম্যাথ গুলো আমি আসলে একটু প্রবলেম ফেস করতেছি। তো আসলে কি সাজেশনটা থাকবে জিনিসগুলা, যে আমি পরীক্ষাটা আসলে কিভাবে অ্যাটেন্ড করবো, যে নতুন একটা ফলো করে? আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনার নতুন পুরানো দুইটা আইনই আপনার মাথায় থাকতে হবে। কারণ হয় কি কোশ্চেন ফেরার এমন আছে যে পুরান সিলেবাসে পুরোনো আইনের উপরই কোশ্চেন করে ফেলবে। তাহলে তো আপনাকে রেডি থাকতে হবে যে নতুন এবং পুরান, নতুন বই এবং পুরানো বই যে কোনো বই দিয়ে যদি কোশ্চেন হয়, পুরানটা তো আপনি পড়ছেনই, পুরানটাই তো আপনি পড়ছেন জি জি। এখন নতুনটা না হয় এখন সামনে আসছে। আমার ধারণা পুরানো সিলেবাস পুরানো বইতেই কোশ্চেন হবে এ পর্যন্ত। সিএ তো তাই হয়েছে। না আমাদেরকে স্যার নতুনটা দিয়ে হবে বলা হয়েছে স্যার, এই কারণে প্রবলেমটা ফেস করতেছে। আর আরেকটা জিনিস স্যার একটু জানার ছিল, সেটা হচ্ছে স্যার কোম্পানি অ্যাক্টের বেলায় এই কোম্পানি যেটা আমরা ট্যাক্স করি এটাতে স্যার একটা যে ফ্রি স্যাম্পলের একটা জিনিস আছে না স্যার, যে কতটুকু আমরা অ্যালাউবেল করি, বা এই জিনিসটা তো স্যার আগে একটা ডিরেক্ট একটা ইনকামের উপর ছিল, টার্নওভারের উপর ছিল আর কি। যেমন স্যার 12 কোটি টাকা যদি আমার টার্নওভার থাকে, তাহলে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ ধরে এটা মানে 12 কোটি টাকার উপর একেবারে অ্যালাউবেল জিনিসটা ধরে ফেলতাম আর কি। এখন কি স্যার ওটা কি স্ল্যাব আকারে করা লাগবে? মানে কয়েকটা জায়গায় দেখলাম স্যার স্ল্যাব আকারে করছে, বাট আমি একটা স্যার বাংলায় লেখা তো ওই জিনিসটা স্যার ক্লিয়ার করতে পারতেছিলাম না আর কি। আগের মতোই ওই আইনে কোনো চেঞ্জ আসে না, স্ল্যাবই হবে। প্রথম 5 কোটি টাকার উপরে 2% ফার্মাসিউটিক্যাল, পরের 5 কোটি টাকার উপরে 1% আর বাকিটার উপরে 50 পয়সা পার্সেন্ট 0.50%। মানে কি স্যার 12 লাখ টাকা হলে প্রথম 5 লাখের উপর আমি 2%, তারপরের উপর হচ্ছে যে 1%, তারপর 2 কোটি টাকার উপর হচ্ছে যে 0.5% করবো। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এই জিনিসটা জানাচ্ছি। স্যার আমরা কি ট্যাক্সের ম্যানুয়ালটা নিয়ে নিব স্যার? ট্যাক্সের ম্যানুয়ালটা কি করবেন? আইসিএবি তে স্যার अवेलेबल আছে, পাবো স্যার নিউটা? ওটা নেক্সট মান্থে আসবে বলছে, আপনি লাস্ট উইকে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার আজকে যে আমাদের পড়াইছেন ওই স্লাইডগুলো কি আমরা পাবো স্যার? হ্যাঁ পাবেন, কিন্তু কারে দেবো এগুলো হচ্ছে আমি আপনাকে বলি, সেটা হলো একদম ক্যাপ্টেন নির্বাচন করেন। স্যার আমাকে দিয়ে দিতে পারবেন? হ্যাঁ ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করেন, সেই ক্যাপ্টেনের কাছে আমি দিয়ে দেবো, চিন্তা নাই কোনো। মানে আমার হ্যান্ডআউট গুলো যে আপনি পাবেন এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন। স্যার আপনার সাথে কেমনে যোগাযোগ করবো স্যার? মানে আমি যদি আপনার শোনেন, আপনি আপনি আরো কয়েকটা ক্লাস হোক, আমি বলবো আপনি কোথায় আসবেন, কিভাবে আমার সঙ্গে দেখা করবেন, আমার মোবাইল নাম্বার কি, এগুলো সব আপনাকে দিয়ে দেবো। আজকের ক্লাস মেটেরিয়াল গুলো কি স্যার আরো পরে দিবেন? পরে দেবো। ঠিক আছে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার আমরা কি আগের যে স্টাডি ম্যানুয়ালটা আমাদের আছে 2022-এর সেটা থেকে পড়বো কিছু স্যার? এটা থেকে পড়লে তো লাভ হবে, এটা থেকে পড়লে তো আপনি কোনো লাভ করতে পারবেন না, এই কারণে যে ওটার সাথে তো আমার এখানে অনেক মানে ডেভিয়েশন, অথচ ওই জিনিস না পড়াই ভালো। স্যার এখন তো আমাদের কোনো শিট স্লাইড বা কোনো ম্যানুয়ালও নাই, আমরা এখন কি ফলো করবো?
আমি আপনার ত্রাণকর্তা, আমার উপরে ভরসা রাখেন, বুঝছেন? আমি আপনাকে সব দেব, উজাড় করে দেব, আপনি চিন্তা করেন না। ওকে ওকে স্যার। এই তো ক্লাসের একজন ক্যাপ্টেন থাকলে ক্যাপ্টেনের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং তাতে আমি সবকিছু দিতে পারি। আর আজকে হলো ক্লাস শুরু, এত চিন্তা করবেন না। তো ক্লাস তো বহুদিন যাবত চলবে, পরীক্ষা ডিসেম্বরে, এখন হলো সেপ্টেম্বর, তো এখন এত চিন্তা কিস? তাই না? স্যার ওই ইনকাম, হ্যালো হ্যাঁ বলেন। স্যার ওই ইনকাম ট্যাক্স বইটা স্যার রাইটারের নামটা কি? কারণ স্যার আমার কাছে একটা বই আছে, এখন ওইটা ফলো করলে হবে কিনা বুঝতে পারতেছি না। রাইটার হলো জাতীয় সংসদ। ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার। না স্যার আমার ওই যে নিখিল চন্দ্র সেন একটা বই আছে আপনার, ওই যে 15 এডিশনের, এখন ওইটা ওটা দিয়ে ভাই হবে না, ওটা ওল্ড এডিশন, নতুন এডিশন সামনে আসবে, আচ্ছা আচ্ছা আসলে ওটা নিতে হবে। নতুন আইনের উপরে তো কেউ এখন পর্যন্ত বই লেখে নাই। এখনো কেউ লিখে নেই স্যার। আচ্ছা আচ্ছা। না এটা একটু স্যার জানার দরকার ছিল, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ঠিক আছে। স্যার স্যার যে মেইন ইনকাম ট্যাক্স একটা যে আছে ওটা আমাদের পড়ার প্রপার ওয়েটা কি হবে? মানে অ্যাকচুয়াল ডকুমেন্টটা তো 316 পেজ, অনেক বড়, তো কোন পার্ট গুলা মেমোরাইজ করতে হবে বা কোনগুলো না, এটা কি? সিলেবাসে পুরোটা নাই, আপনার সিলেবাসে পুরোটা নাই। যেমন আপনার ট্যাক্স প্ল্যানিং নাই, ট্রান্সফার প্রাইসিং নাই, তারপরে ডাবল ট্যাক্সেশন অ্যাওয়ারনেস, মানে ক্রিটিক্যাল জিনিসগুলো পরের লেভেলে। এই লেভেল পাস করে যখন পরের লেভেলে যাবেন, ওইখানে ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স নামে আরেকটা সাবজেক্ট আপনাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা স্যার, তাহলে যে পোর্শন গুলো আছে ওগুলা মানে ক্লাসে আপনি আইডেন্টিফাই করে দিবেন, রাইট? তা তো বটে, আমি পুরো সিলেবাসটা কভার করে দেবো আপনাকে। আমার তো অনেক কঠিন দায়িত্ব আমার মাথায়। আচ্ছা স্যার, আপনার চিন্তাটা আমার মাথায় ছেড়ে দেন। আচ্ছা স্যার, স্যার আরেকটু মানে একটা জেনারেল কোশ্চেন, এটা হচ্ছে এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই জিনিসগুলো কি তাহলে আমাদের মানে ম্যানুয়ালে কিছু কি মিসিং থাকবে? মানে জাস্ট ম্যানুয়ালটা যদি কেউ পড়ে তাহলে ওর মানে ল্যাকিংসটা কোন পোর্শনে থাকবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে পড়ছে তার কম্পারিজনে? এটা দুটো পাশাপাশি নেন, তারপরে দেখেন। আগে এত কথা কিছু, আগে আমি যা বলি তাই শোনেন। আপনি ইনকাম ট্যাক্সের বইটা কিনেন, কালকেই কিনেন, 200 টাকা নিবে। জি স্যার। এই 200 টাকা দিয়ে একটা বই কেনেন আবার, আর কিছু করার দরকার নেই। ওকে স্যার। ঠিক আছে। স্যার আমাদের মধ্যে থেকে যদি কেউ সিআর হতে আগ্রহ প্রকাশ করে তাহলে কি আপনার স্যার সিআর নির্বাচন করে দিবেন স্যার প্লিজ? এই না, এই আমার এটা কাম না। আমার কাম আমারে করতে দেন, আপনার কাম আপনি করেন। আপনারা নির্বাচন করেন, আপনারা যা করার করেন, যা ইউজুয়ালি হয়ে থাকে তাই। আমি কেন নির্বাচন করতে যাব? আমি কি নির্বাচন কমিশনার নেই? এটা আপনারা ঠিক করবেন। ওকে স্যার। স্যার আমাদের আগে যে ম্যানুয়ালটা ছিল স্যার, ওটা কি আমরা এমনিতে একেবারেই পড়বো না, নাকি স্যার যে মানে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে সেই হিসাবে ওগুলো আগের ম্যানুয়ালটা কিছু কিছু করে পড়ে ফেলবো? কি জবাব দেবো আমি কি জবাব দেবো আপনাকে? কোনটা বইলে আমি কোন বিপদে পড়ি? স্যার আপনার কথায় আমরা ওইটা পড়ছি, আবার কেউ বলতে পারে যে স্যার না পড়ে ভুল করছি, পড়লে তো কিছু আগায় থাকতে পারতাম। তবে যে জিনিস নাই, যে আইন রিপিল হয়ে গেছে, যে আইন আপনার মানে বাদ হয়ে গেছে, সেই আইন আপনি পড়বেন কেন? আমি ওই আইন আপনাকে কেন পড়তে বলবো? বুঝি স্যার। আপনি তো তাহলে আমরা কি পড়বেন আর কনফিউজ করবেন, পড়বেন আর কনফিউজ করবেন, কেন এই কাজটা কেন করবেন? আপনার নতুন জীবন, তাহলে আমরা কি নতুন ভাবে জীবন শুরু করেন। স্যার আমরা নতুন এডিশনের জন্য ওয়েট করব? এটা কথা বলেন। কি বলছেন? স্যার আমরা নতুন এডিশনের জন্য ওয়েট করব? কোনটা? আমি তো একটা বই দিলাম আজকে, আপনাকে একটা বই দিচ্ছি না? একটা বই দিলাম কিনা আপনাকে? 200 টাকা দেন, বাজারে যান, 200 টাকা দিয়ে 150-200 টাকা দিয়ে আয়কর আইন 2023 কিনে নিয়ে আসেন কালকে। এটা পড়া শুরু করেন, ঠিক আছে? তারপরে আগামী মাসে স্টাডি ম্যানুয়াল বের হবে, তখন ওইটা কিনবেন। তারপরে যখন ইংলিশ ভার্সন বের হবে তখন ওইটা কিনবেন। অথবা যদি মানে না কিনতে চান, আইসিএবি লাইব্রেরিতে যাবেন, সবই পাবেন। বুঝছেন? স্যার বুঝতে পারছি। এই আর কি।
এখন কি করবেন আপনারা, মানে একটা ট্রানজিশন পিরিয়ডে পড়ে গেছেন, বুঝতে পারছেন? আমিও ট্রানজিশন পিরিয়ডে পড়ে গেছি। এই জন্য দেখেন নাই আজকে যে সেকেন্ড যেটা দেখাইলাম ওখানে আমার নিজেই কারেকশন করতে হয়েছে, কিন্তু কারেকশন করলেও আমাদের আগের আইন থেকে প্রায় 80% বা 85% আইন কিন্তু বহাল আছে। জি স্যার ইন্ডিভিজুয়ালি মেবি স্যার অনেক কিছু চেঞ্জ আসছে, হ্যাঁ অনেক চেঞ্জ আসছে। অনেক চেঞ্জ আসছে। এটা পুরাতন বই যাদের কাছে আছে তারা না পড়লেই বেটার, অনেক কিছু চেঞ্জ আসছে। এই জন্য তো আমার জিজ্ঞেস করে স্যার পুরান বইটা দিয়ে এত পড়ার আগ্রহ, ওটা না পড়াই বেটার। হ্যাঁ মানে এক একজনের পড়ার আগ্রহ কি, স্যার আমরা পুরানটাই এখন শুরু করবো কিনা যেহেতু নতুনটা আসে নাই, কি কথাবার্তা। একটু ধৈর্য ধরেন, যে জিনিস নাই আপনি, যে জিনিস বাতিল হয়ে গেছে বাতিল মাল করবেন কেন? মানে পড়বেন আর কনফিউজ করবেন, তো ওই জিনিস আপনি কেন করতে যাবেন? আমি বললাম না, আপনার জীবনটা নতুন ভাবে সাজান, নতুন ভাবে তৈরি হোক, পুরোনো জিনিস ভুলে যান। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম।